আসসালামু আলাইকুম। এসএসসি 22 ব্যাচের ফিজিক্সের অ্যাসাইনমেন্ট 3 এর সলিউশন নিয়ে হাজির হয়েছি এবং এই অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে কৌণিক বলবিদ্যা বা কৌণিক গতিবিদ্যা। এই টপিকে গিয়ে অনেক স্টুডেন্টের কনফিউশন, কনসেপ্ট ক্লিয়ার নাই, প্রবলেম। তো যাই হোক, আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করার ট্রাই করব। তো দেখো ভালো করে, তাহলে এসএসসি 22 ব্যাচে যারা আছো ফিজিক্সের থার্ড অ্যাসাইনমেন্টের সলিউশনের কনসেপ্টগুলো আমি দেখানোর ট্রাই করব। তো আমাকে উদ্দীপক একটা দৃশ্য বা সিনারিও ক্রিয়েট করেছে। সিনারিওটা হচ্ছে একটা টেবিলের উপরে একটা বস্তু রাখা আছে। এখন এই বস্তুকে আমরা একটা দড়ি দিয়ে বৃত্তাকার পথে ঘোরাবো। সো একটা টেবিলের উপরে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ। আচ্ছা, আবার ওই টেবিলের একটা ছিদ্র পথে অন্য একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি। তাহলে দেখো কি হয়েছে, একটা সিনারিও ক্রিয়েট করেছে এমন যে একটা টেবিলের উপর একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। হ্যাঁ, বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘোরানো হচ্ছে, আবার ওই টেবিলের নিচে একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছে। দেখতে আমার অনেকটা এমন যে একটা টেবিল আছে, টেবিলের ছিদ্র পথে একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি আর একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। সো দুটো বস্তু থাকবে, একটাকে টেবিলের উপর রেখে আনুভূমিকভাবে বৃত্তাকার পথে ঘোরাবো, আর একটাকে উলম্ব বরাবর ঝুলিয়ে দিব। আচ্ছা, সো যেহেতু এখানে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, বৃত্তের ব্যাপার সেপার আসবে। সো বৃত্তের ব্যাপার সেপার আসা বলতে কৌণিকের ব্যাপার সেপার চলে আসা। তাই আমি লিখেছি আমাদের এই অ্যাসাইনমেন্ট, থার্ড অ্যাসাইনমেন্টের যে কনসেপ্টটা, সেই কনসেপ্ট হচ্ছে কৌণিক বলবিদ্যা বা কৌণিক গতিবিদ্যা। ওকে, আচ্ছা। তো এখন দেখো, আমার এই সিনারিও ক্রিয়েট করার পর উদ্দীপক বা স্টেমে আমাকে 4টা প্রশ্ন করেছে। আমাকে বলেছে নিউটনস ইকুয়েশনটা লেখার জন্য, তারপর কাজের মানটা বের করার জন্য, তারপর হচ্ছে যদি এই বস্তুকে স্থির রাখতে হয় তবে দ্রুতি নির্ণয় করতে বলেছে, লাস্ট ওয়ান হচ্ছে ভ্যালোসিটি ভার্সেস টাইমের গ্রাফ ড্র করতে বলেছে। সো এই 4টা প্রশ্ন খুবই সিম্পল প্রশ্ন, বাট কনসেপ্ট ক্লিয়ার না থাকলে হালকা তোমাকে নাড়াচাড়া করতে হবে, কনফিউশন ক্রিয়েট হবে। আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করব, এতে করে তোমার কনফিউশনটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো একদম প্রথমেই আসো নিউটনের সমীকরণ। তো আমাকে উদ্দীপকে বলা হয়েছে একটা বস্তুকে সমদ্রুতিতে, অর্থাৎ 1.5 কেজি ভরের বস্তুকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে সমদ্রুতিতে কোন একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর সময় নিউটনের সমীকরণগুলো কেমন হয়, এই ব্যাপারটা দেখা। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমাদের হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। ক প্রশ্নের উত্তর। আচ্ছা, সো ক নাম্বারে নিউটনের সমীকরণ আমাকে লিখতে হবে। তো দেখো, নিউটনের প্রথম সূত্র কোনো সমীকরণ আমাকে দেয় না। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে। ওকে, সো এটা থেকে কোনো ইকুয়েশন আসে না, প্রথম সূত্র না লিখলেও চলে। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে বলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, সো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। খুব সুন্দর। এখন আমাকে বলা হয়েছে উদ্দীপকে সমদ্রুতিতে ঘুরছে। সো আমরা লিখব উদ্দীপকে এরপর 1.5 কেজি বস্তু কিভাবে ঘুরছে? সমদ্রুতিতে ঘুরছে। এটা কে বলছে? উদ্দীপক লিখে রেখেছে। তো সমদ্রুতিতে ঘুরলে তার বেগের মানের পরিবর্তন হচ্ছে না, কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে। তাই বস্তুর বেগের মানের পরিবর্তন হচ্ছে না, কিন্তু কি পরিবর্তিত হচ্ছে? দিক পরিবর্তিত হচ্ছে, তাই না? হ্যাঁ, দিক পরিবর্তিত হচ্ছে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে কি বলে? আমাদেরকে বলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন ভরবেগ দুই ধরনের, একটা রৈখিক ভরবেগ, একটা কৌণিক ভরবেগ। তো সমদ্রুতিতে ঘোরার কারণে রৈখিক ভরবেগের পরিবর্তন হচ্ছে না, কিন্তু কৌণিক ভরবেগের ঠিকই পরিবর্তন হচ্ছে। তা আমরা বলবো নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা বলতে পারি বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন। আমরা এখানে কৌণিক শব্দটাকে ফোকাস করব। কৌণিক ভরবেগের পরিবর্তন প্রযুক্ত। তো কৌণিক ভরবেগ বললে অবশ্যই ফোকাস করতে হবে তোমাকে কৌণিক বলকে, প্রযুক্ত কৌণিক বলের। আর কৌণিক বলকে আমরা টর্ক বলি। সো পাশে ব্রেকেট দিয়ে লিখে দিব টর্ক এর সমানুপাতিক। সো এটা নিউটনের দ্বিতীয় সূত্রের কৌণিক রূপ।
আমরা এতদিন নিউটনের দ্বিতীয় সূত্র জেনে এসেছি কি, ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক। যখন আমি একটা স্পেশাল বিশেষণ যুক্ত করব, নাম হচ্ছে কৌণিক, তখন আমার স্পেশাল একটা বিশেষণ চলে আসবে, নাম হচ্ছে কৌণিক। সো কৌণিক ভরবেগের পরিবর্তন কৌণিক বলের সমানুপাতিক। তাহলে এখানে রৈখিক ব্যাপারটা না, এখানে কৌণিকের ব্যাপারটা আনবো শুধু। কেন? আমরা আগেই বলেছি আমার বস্তু বৃত্তাকারে ঘুরছে সমদ্রুতিতে, সো এখানে রৈখিকের ব্যাপার আসবে না, কৌণিকের ব্যাপার আসবে। সো কি বলেছি, বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনও কিন্তু না, পরিবর্তনের হার বলেছে। হার বলতে কি, রেট। হার বলতে কি, রেট, সময়ের সাথে পরিবর্তনের হার প্রযুক্ত কৌণিক বলের সমানুপাতিক। এইটা নিউটনের দ্বিতীয় সূত্রের একটা রূপ। এটাও নিউটনের দ্বিতীয় সূত্র, কিন্তু তুমি হয়তো জানো না, কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে এটাও পড়ে। নিউটনের দ্বিতীয় সূত্র হয়তো তুমি এভাবে দেখো নাই, এখন দেখো নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে এটাও পড়ে। সো পরের লাইন আমরা কি লিখব, অর্থাৎ আমরা লিখব অর্থাৎ কৌণিক বলকে আমরা টর্ক বলি। সো টর্ক সমানুপাতিক ডিএল ডিটি। হোয়াট ইজ এল? এল হচ্ছে কৌণিক ভরবেগ। আর টি কেন আসবে? হার বলেছে, রেট বলেছে। সো টর্ক কেন আসবে? কৌণিক বল বলেছে। সো কৌণিক বল সমানুপাতিক কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। ওকে, সমানুপাতিক তুলে দিলে একটা কি দিতে হবে? সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। সো আমাদের তো জায়গা নেই, সো কি করতে হবে? মুছে আবার লিখতে হবে। আচ্ছা, মুছে লিখাচ্ছে, আমরা দেখি একটু জায়গা করে নিই। সো আমরা বলতে পারি টর্ক ইজ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক কে, তারপর ডিএল ডিটি মানে কি? এল মানে কি? এল মানে হচ্ছে জড়তার ভ্রামক এবং কৌণিক বেগ। চাইলে আমরা তাহলে এটা লিখতে পারি ডিডিটি তারপর আই ওমেগা। আমরা জানি এল সমান আই ওমেগা। অবশ্যই সাইড নোট দিতে হবে পাশে, যে যেহেতু এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। অবশ্যই এখানে একটা ব্যাপার লিখতে হবে, সেটা হচ্ছে টর্ককে টি দিয়ে প্রকাশ করেছি, কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করেছি, সেটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, টর্ককে টাও এবং কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়েছে। সব কিছু লিখে দিতে হবে, কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়েছে, সব কিছু লিখে দিতে হবে। সো এটাও কিন্তু এই জাস্ট উপরে লিখে দিব, যে টর্ক এবং এল এর আগে করে লিখে দিব টর্ককে টাও দিয়ে এবং কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, সো আমরা কি লিখলাম? টর্ক ইজ ইকুয়াল টু কে, তারপর হচ্ছে ডি আই ওমেগা ডিটি। তাহলে সাইড নোট দিয়ে দিব যে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। কেন সাইড নোট দিতে হবে? বিকজ তোমার টিচার চাই যে তুমি প্রত্যেকটা জিনিস একুরেটলি লেখো, এবং তোমার টিচার জানতে চাই যে তুমি কিভাবে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা লিখেছো, বুঝে লিখেছো নাকি না বুঝে কপি পেস্ট করেছো। তাই তোমাকে বলে দিতে হবে যে স্যার আমি এটা জানি, স্যার আমি জানি যে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, আই নো দ্যাট। সো এখানে এল ইজ ইকুয়াল টু আই ওমেগাটা লিখে দিতে হবে সাইড নোটে। আচ্ছা, এখন আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এখন আমি তাকে বলেছি বেগের মান পরিবর্তন হবে না, বেগের দিক পরিবর্তন হবে। অর্থাৎ দিক মানে কি? দিক মানে হচ্ছে অ্যাঙ্গেল পরিবর্তিত হবে, কোণ পরিবর্তিত হবে। এই দেখো সে এক এক সময় এক এক দিকে যাবে, এই যে দেখো একবারের দিকে দিক পরিবর্তিত হচ্ছে, কোণ পরিবর্তিত হচ্ছে। সো ওমেগা কিন্তু চেঞ্জ হবে, ওমেগা চেঞ্জিং। ওমেগা মানেই হচ্ছে কোণের পরিবর্তন হচ্ছে। যেটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে জড়তার ভ্রামক আই। জড়তার ভ্রামক আই চেঞ্জ হবে না কেন? কারণ হচ্ছে জড়তার ভ্রামক চেঞ্জ করতে হলে দুটো জিনিসকে চেঞ্জ করতে হয়, একটা হচ্ছে ভরকে আর একটা হচ্ছে ডিস্টেন্সকে। এখন ডিস্টেন্স এবং ভর যেহেতু সেম আছে, জড়তার ভ্রামক চেঞ্জ হবে না। সো আমরা কী করব, যেহেতু আই কনস্ট্যান্ট, আই বাইরে আসবে, ওমেগা থেকে যাবে। সো আমরা পরবর্তী ব্যাপারটা উপরে লিখব, তোমরা পজ করে এটা লিখে নিবে, বুঝে নিবে, পজ করে লিখে বুঝে আবার অন করে দিবে। সো আমাদের জায়গার জন্য আমরা উপরে লিখছি এবার। সো দেখো তাহলে আমার কী হচ্ছে, তাহলে আমার আই কি হবে? আই কনস্ট্যান্ট হওয়ার কারণে আই বাইরে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি টর্ক ইজ ইকুয়াল টু কে এর মান 1, এটা আর বসানোর দরকার নাই, সরাসরি দিয়ে দিব আই ডি ওমেগা ডিটি, আর পাশে লিখে দেব কে ইজ ইকুয়াল টু 1 ধরে। এর পরবর্তীতে আসো টাও ইজ ইকুয়াল টু আই, আর ডি ওমেগা ডিটি মানে হচ্ছে আলফা, যেহেতু আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা ডিটি লিখে দিতে হবে, টিচার যেন বুঝতে পারে তুমি এটা জানো। তাহলে এই হচ্ছে টাও মানে কৌণিক বল, এই হচ্ছে আই মানে হচ্ছে জড়তার ভ্রামক, আর হচ্ছে আলফা। তুমি আরেকটু ইলাবোরেটলি লিখো, জড়তার ভ্রামক স্যারকে জানিয়ে দাও, জড়তার ভ্রামক সমান হচ্ছে এম আর স্কোয়ার আলফা। সো টাও ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার আলফা। একেবারে মৌলিক রাশিতে ভেঙে ফেলেছ, সো আর যাওয়ার দরকার নেই, এটাই হচ্ছে নিউটনের সমীকরণ। সো এটাই নিউটনের সমীকরণ। ঠিক আছে, কোন বস্তুর জন্য? 1.5 কেজি বস্তু, অর্থাৎ যেটা বৃত্তাকারে
সমদ্রুতিতে ঘূর্ণায়মান সেটার জন্য। ও পাশে একটু আরেকটা সাইড নোট দিতে হবে যে স্যার আমি জানি যে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, এই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। সো যখনই তুমি কোন একটা সূত্রের জায়গায় আরেকটা নতুন জিনিস বসাবে সাইড নোটে দিয়ে দিবে, স্যারকে জানিয়ে দিবে স্যার আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, জানি এটা। ওকে, সুন্দরভাবে এটা দিয়ে দিবে, ইটস স্মার্টনেস। সেভাবে করে আমরা নিউটনের সমীকরণ বের করেছি। এখনও কিন্তু শেষ হয়নি। আমরা নিউটনের প্রথম সূত্রে গিয়েছিলাম, বাট প্রথম সূত্রে কোনো সমীকরণ ছিল না, সেজন্য লিখি নাই। দ্বিতীয় সূত্রে গিয়েছি, দ্বিতীয় সূত্রে কৌণিকের যে স্টাইল আছে, কৌণিকের স্টাইলে আমরা সমীকরণটা লিখেছি, নট রৈখিক স্টাইলে। কেন রৈখিক স্টাইলে লিখি নাই? বিকজ সমদ্রুতিতে, অর্থাৎ দ্রুতি সেম, বেগের মান সেম, দ্যাট ইজ ওয়াই আমার রৈখিক ভরবেগটা শূন্য হয়ে যাচ্ছে বা রৈখিক ভরবেগ চেঞ্জ হচ্ছে না। যেহেতু আমার কৌণিক ব্যাপারটা আছে, তাই আমরা কৌণিক স্টাইলে লিখেছি। সেটা হচ্ছে নিউটনের সমীকরণ দ্বিতীয়। এরপরও বাকি আছে আরও একটা ব্যাপার, যেটা একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। সো বৃত্তাকার পথে ঘুরলে কেন্দ্রের দিকে বা কেন্দ্রের বাইরের দিকে একটা বল কাজ করে, কেন্দ্রমুখী বল বলি, তাই না? সো অবশ্য কেন্দ্রমুখী বলের ব্যাপারটা এখানে আসতে হবে, সেটাও কিন্তু একটা নিউটনের সূত্রের আন্ডারেই পড়ে। সো বলো আবার, এই শব্দটা বলো, বলার পরে আবার শব্দটা বলার পর বলো 1.5 কেজি বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে, বৃত্তাকার ইজ ইম্পর্টেন্ট হেয়ার, বৃত্তাকার পথে ঘুরছে, ফলে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল কাজ করছে। সেটাও কিন্তু আমার নিউটনের সমীকরণের অংশ। সো কেন্দ্রমুখী বল কাজ করছে, সেটাও আমাকে কিন্তু ফোকাস করতে হবে। সো আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলতো? কেন্দ্রমুখী বল এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, যে কোনো একটা লিখলে হবে, অথবা দুইটাই লিখতে পারো। সো এই যে এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর সমান এম ওমেগা স্কোয়ার আর। ওকে, সো এটাও কিন্তু আমাকে কী করে দিতে হবে? পাশে দেখিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, পাশে লিখে দিতে পারো এসিপি। সি মানে হচ্ছে সেন্ট্রাল, পি মানে পেটাল, সেন্ট্রিপেটাল। সো কেন্দ্রমুখী বল সমান এম ভি স্কোয়ার বাই আর সমান এম ওমেগা স্কোয়ার আর। এটাও কিন্তু নিউটনের সমীকরণ। সো এটাও নিউটনের সমীকরণ, লিখে দিবে এভাবে, এটাও নিউটনের সমীকরণ। সো নিউটনের সমীকরণ আমরা কটা পেয়েছি? দুটো পেয়েছি। একটা হচ্ছে কেন্দ্রমুখী বলের জন্য, একটা হচ্ছে আমার ওই ভরবেগের কি ছিল, এটা দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র ছিল যে কৌণিক ভরবেগের পরিবর্তন কৌণিক বলের সমানুপাতিক, ওইখান থেকে। সো এই হচ্ছে আমার 1 নাম্বার এর সলিউশন। সো 1 নাম্বারটা ডান, নিউটনের সমীকরণ লিখো, হয়ে গেল ব্যাপারটা। এবার আসো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কাজের মান বের করতে হবে। সিম্পল ব্যাপার, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, কাজের মান বের করতে হবে, একদম সিম্পল ব্যাপার ছিল। এবং এটা আমরা সবাই পেয়েছি, কোনো কনফিউশন নাই, কাজের মান 0 হবে। বৃত্তাকার পথে ঘুরলে কাজের মান 0 হবে। তারপর একটু করে শর্ট রিভিউ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। সো খ নাম্বার, বৃত্তাকার পথে ঘুরছে। সো আমরা বলবো বৃত্তাকার পথে সরণের সাথে বলের মধ্যবর্তী কোণ 90। আমরা জানি দিও, এটা তো তোমরা জানো। সো আমরা জানি, সুতরাং কাজ W ইজ ইকুয়াল টু এফ এস কস 90 সমান হচ্ছে 0। মানও বসানোর দরকার নেই, সরাসরি বলে দিবে 0। ওকে, তাহলে আমার কাজের মানটাও বের হয়ে গেল, দুইটা শেষ। এবার আসো, আমাকে বলেছে 3rd নাম্বারে যদি 2 কেজি ভরের বস্তুকে স্থির রাখতে হয় তবে এটাকে কত দ্রুতিতে ঘুরতে হবে। ওকে, তাহলে 3rd নাম্বার কোয়েশ্চেন আসো দেখি আমরা। 3rd নাম্বার কোয়েশ্চেনটা ভালো করে খেয়াল করো। 2 কেজি ভরের বস্তুকে স্থির রাখতে হলে 1.5 কেজি ভরের বস্তুকে কত দ্রুতিতে ঘুরতে হবে। ওকে, সো 2 কেজি ভরের বস্তুকে আমরা ঝুলিয়ে দিয়েছি, তাহলে তার ওজন কাজ করছে নিচের দিকে। সো এটাকে আবার ব্যালেন্সে রেখেছে এই বস্তুটা ঘোরার মধ্য দিয়ে। এই বস্তু ঘোরার ফলে কোন একটা বস্তু যদি ঘুরে কেন্দ্রের বাইরের দিকে, সে ছিটকে চলে যেতে চায়, কিসের কারণে? কেন্দ্র বিমুখী বলের কারণে। সো কেন্দ্র বিমুখী বল বাইরের দিকে কাজ করছে, আর এই বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে, নিচের দিকে ওজন কাজ করছে। সো এই ওজন বলকে ব্যালেন্সে রেখেছে এই বস্তু। এই বস্তুর ভরকে m1 বললাম, এই বস্তুর ভরকে m2 বললাম, তাহলে এটা হবে m2g। আর কেন্দ্র বিমুখী বল তো কেন্দ্রমুখী বলের সমান, এবং তাহলে এটা হবে F কেন্দ্র বিমুখী বল বলতে পারো, মুখী বল বলতে পারো, সমান।
কেন্দ্রবিমুখী বলটা মুখী বলের সমান। সো এখন আমরা এখান থেকে বলতে পারি এই বস্তুটার বলটা কেন্দ্রবিমুখী বলটা যদি ওজন বলের সমান হয় তাহলে সে স্থির থাকবে, কারণ ও যেই বলে টানবে এ সেই বলে নিচের দিকে টানবে, ফলে দুইটা ক্যান্সেল হবে, নেট বল শূন্য হবে, বস্তু স্থির থাকবে। আচ্ছা, তাহলে দেখো প্রথমেই লিখবে বস্তু স্থির থাকবে যদি বস্তুর উপর ক্রিয়াশীল নেট ফোর্স মানে লব্ধি বল শূন্য হয়। তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হলেই তাহলে বস্তু স্থির থাকবে। সুতরাং এফ নেট ইজ ইকুয়াল টু এখানে যেটা হবে সেটা হচ্ছে এফ সিপি মাইনাস হচ্ছে এমজি, অর্থাৎ এফ সিপি থেকে যদি এমজিটা কী হয় বিয়োগ করি এফ নেট পাবো, আর এফ নেট সমান কী হবে 0 হবে। আমাকে আগেই বলেছে যে বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হতে হবে, তাহলে এখান থেকে বলা যায় এফ সিপি সমান এমজি হতে হবে। বাট একটু করে কাইন্ডলি M2 লিখে দিও, বিকজ এটা কিন্তু M1G না M2G। তাহলে এবার আসো এফ সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিপিউগাল ফোর্স কত M1 V²/R, আর এখানে হচ্ছে M2G বের করতে বলেছে কত দ্রুতিতে ঘুরতে হবে, দ্রুতি বের করতে বলেছে। দ্রুতি মানে বেগের মান, দ্রুতি মানে কি বেগের মানটা বের করব। তাহলে M1 V² আর M2G, ঠিক আছে। আর কোনটা? আর হচ্ছে এই রেডিয়াসটা আর দেওয়া নাই প্রশ্নে, বাই দ্য ওয়ে। সেখান থেকে কি বের করতে বলেছে, কত দ্রুতিতে ঘুরতে হবে, ভি বের করতে বলেছে। একদম সিম্পল ব্যাপার, ভি হচ্ছে M2/M1, এরপর হচ্ছে জি, এরপর হচ্ছে আর। M2 এর মান দেওয়া আছে, M1 এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া নাই। সো আমরা মানগুলো বসাই, মানগুলো বসালে হয়তো আমরা পেয়ে যাব। আচ্ছা, আমার এদিকে জায়গা নেই, তাই আমি একটু এদিকে শিফট করলাম। তাহলে দেখো আমরা কি বলতে পারি, ভি ইজ ইকুয়াল টু M2 হচ্ছে 2 কেজি, M1 হচ্ছে 1.5 কেজি, জি হচ্ছে 9.8, আর হচ্ছে রেখে দিলাম V² ছিল, দুঃখিত V² ছিল। তাহলে আমার এখানে কত আসে ক্যালকুলেশন করার পরে, ভি এর মান আসে 3.61, এরপর হচ্ছে 3.61 √r, অর্থাৎ আমি যখন রুট করে দিব তখন এই পুরো জিনিসটাকে রুট করলে 3.61 আসে, আর আরকে রুট করলে √r আসে। এখন এটা সবারই সেম এসেছে, একদম কোনো কনফিউশন নাই। তাহলে আমার কত দ্রুতিতে বস্তুকে ঘুরতে হবে এটা আমরা কীভাবে বের করেছি, নেট ফোর্স 0। তাহলে নেট ফোর্স 0 হলে এই বস্তুর কেন্দ্রবিমুখী বল মাইনাস ওই বস্তুর ওজন, এটাকে 0 হতে হবে। অর্থাৎ এই একটা বিন্দুর উপর দুইটা বল কাজ করছে, এই একটা বিন্দুর উপর যে বলগুলো কাজ করছে তাকে 0 হতে হবে। তো এই একটা বিন্দুর উপর কেন্দ্রবিমুখী বল কাজ করছে, যেটার মান কেন্দ্রমুখী বলের সমান, আর কি কাজ করছে, ওজন কাজ করছে। সো এই বিন্দুর উপর যে দুটা বল কাজ করছে তাদের লব্ধিটা 0 হতে হবে, তাহলে তারা সমান হতে হবে। এখান থেকে আমরা দ্রুতি বের করেছি, ভি হচ্ছে 3.61 √r, এটাই অ্যান্সার। ওকে, এত দ্রুতিতে ঘুরতে হবে। শেষ। তাহলে আমাদের মোটামুটি এখানে একটা কথা বলে রাখি যে প্রশ্নে যা যা দেওয়া আছে সেগুলো কিন্তু দেওয়া আছে দিয়ে লিখে দিতে হবে, না হলে কিন্তু মার্কস কাটবে। সো অবশ্যই তোমরা কি করবে, পাশে লিখে দিবে অথবা উপরে লিখে দিবে, দেয়া আছে দিয়ে সুন্দর করে লিখে দিবে। দেয়া আছে M1 এত, M2 এত, তারপর জি এত, তারপর হচ্ছে আমরা এফসিপি কাকে ধরেছি, এই ব্যাপারগুলো সবগুলো একটু কাইন্ডলি লিখে দিতে হবে। M1 1.5 কেজি, M2 2 কেজি, যা যা দেওয়া আছে উদ্দীপকে সব কিছু সুন্দরভাবে লিখে দিতে হবে। এটাকে বলা হচ্ছে প্রয়োজনীয় তথ্য উপস্থাপনা। আমাকে উদ্দীপকে যে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো আমি উপস্থাপন করেছি, দেওয়া আছে বলে উপস্থাপন করেছি, দেওয়া আছে বলে বা গিভেন বলে উপস্থাপন করেছি। সো এই প্রয়োজনীয় উপস্থাপনার জন্য 1 মার্কস কিন্তু। সো অবশ্যই দেওয়া আছে দিয়ে এগুলো লিখতে হবে, ঠিক আছে। মূল কনসেপ্ট হচ্ছে লব্ধি বল শূন্য, অর্থাৎ কেন্দ্রবিমুখী বল বা কেন্দ্রমুখী বলটা হবে ওজনের সমান, এটা হচ্ছে মূল কনসেপ্ট, ঠিক আছে। লাস্ট ওয়ান, বেগ সময় লেখচিত্র অঙ্কন করো এবং আমাদেরকে একুরেটভাবে আঁকতে হবে ডাটা নিয়ে। সো আমরা প্রথমত ডাটা নিব, ডাটা নিয়ে তারপর হচ্ছে আমরা আঁকবো। তার মানে এই জায়গায় অনেকেই ডাটা ছাড়া সরাসরি করে দিয়েছে। সো ডাটা ছাড়া সরাসরি করলে হবে না, ডাটা নিয়ে করতে হবে। আমরা ডাটা নিয়ে তোমাকে দেখাচ্ছি কিভাবে করব। ওকে, প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা হচ্ছে একটা ভালো কনফিউশন ক্লিয়ার করে নিয়ে একদম শুরুতেই ক্লিয়ার করা দরকার ছিল। ভাইয়া প্রশ্নে ঘর্ষণ দেওয়া ছিল, বাট ঘর্ষণ তো কোথাও ইউজ করিনি। একটা প্রশ্ন তোমাদের ঘর্ষণ তো কোথাও ইউজ করি নাই, ফ্রিকশন দেওয়া ছিল। যখনই তোমাকে বলবে সমদ্রুতি, সমদ্রুতি বলতে বোঝাচ্ছে এখানে কোনো কি নাই, সমদ্রুতি বলতে বোঝাচ্ছে এখানে কোনো বেগের হ্রাস নেই, সমদ্রুতি বলতে এখানে বেগের হ্রাস নাই। তাহলে সমদ্রুতি বললে ঘর্ষণ কাজ করে না, ঘর্ষণ নেই ধরতে হবে। তাহলে সমদ্রুতিতে বলার কারণে
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রশ্নে, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অর্থাৎ ক খ গতে কেন আমরা ঘর্ষণ কাজ করি নাই বা ধরি নাই? কারণ সমদ্রুতিতে বলে দিয়েছে। সমদ্রুতি বলে তখন আর কিন্তু ঘর্ষণ ধরবো না, কারণ সমদ্রুতিতে যেতে হলে ঘর্ষণ কাজ করতে পারবে না, ঘর্ষণবিহীন হলে সমদ্রুতিতে যেতে পারবে। সো হচ্ছে অথবা যেতে পারবে সমদ্রুতিতে ঘর্ষণ না থাকলেও, অর্থাৎ ঘর্ষণ না থাকলে না, ঘর্ষণকে সেম ফোর্স দিয়ে অপোজিটভাবে ক্যান্সেল করতে হবে। তো এখানে তো সেটা করা হয় নাই। তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রশ্নে ঘর্ষণ কেন কাউন্ট করে নাই? বিকজ ঘর্ষণ আমার দরকার নাই, সমদ্রুতি বলাই আছে, সমদ্রুতি বলা মানে হচ্ছে ঘর্ষণ নাই, তাই আমি ঘর্ষণ নিয়ে কাজ করি না। তাহলে ঘর্ষণ যে দেওয়া আছে 0.2, সেটা কখন? সেটা উদ্দীপকে দিয়েছে, সেটা কাজ করবে 4 নাম্বারে গিয়ে। 1 2 3 এর জন্য ঘর্ষণ কোনো কাজই নাই ঘর্ষণের, 4 নাম্বারে গিয়ে ঘর্ষণ নিয়ে কাজ করতে হবে। সো 4 নাম্বারে বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলেছে এবং বলেছে ঘর্ষণের কারণে এই বস্তুর দ্রুতি কমে যাচ্ছে। তো এই বস্তুর দ্রুতি কমে গেলে ঘর্ষণের কারণে তখন এই বস্তু আস্তে আস্তে নিচে নামবে। তো আমাকে বলেছে এই 2 কেজি ভরের বস্তুর বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে। তাহলে এখানে দেখো কয়েকটা কথা। গ নাম্বার প্রশ্নে কিভাবে লিখবো দেখো, ঘর্ষণ কাজ করায় 1.5 কেজি বস্তুর দ্রুতি কমছে, ফলে ঠিক আছে 1.5 কেজি বস্তুর উপর ক্রিয়াশীল বল কমছে। তার মানে 1.5 কেজির উপর যে কেন্দ্রমুখী বলটা কাজ করেছিল সেটা কমে যাচ্ছে, ফলে 2 কেজি বস্তু ওজনের কারণে নিচে নামছে। তাহলে ব্যাপারটা একটু বুঝো তো, এই বস্তুর দ্রুতি কমলে তার কেন্দ্রমুখী বলটা কমে যাবে, কেন্দ্রবিমুখী বল কমে যাবে, ফলে কিন্তু ও আর ওই একে ব্যালেন্স করতে পারবে না, ফলে আস্তে আস্তে ও নিচে নামতে থাকবে, ফলে 2 কেজি ভরের বস্তু নিচে নামছে। তার মানে এটা ওয়ান কাইন্ডস অফ 2 কেজি ভরের বস্তু পরন্ত বস্তুর মতো, অর্থাৎ এই বস্তুটা স্লো হয়ে যাওয়ার কারণে ও আস্তে আস্তে কিন্তু কি হচ্ছে, এই বলটা কমে যাচ্ছে, ফলে ও নিচে নামা শুরু করেছে, নিচে নামছে। তো তাহলে এটা কিসের মতো কাজ করতেছে বলতো? পরন্ত বস্তুর মতো কাজ করছে, পরন্ত বস্তুর মতো। এটা অনেকটা পরন্ত বস্তুর কনসেপ্ট। সো পরন্ত বস্তুর জন্য আমাদের এখন কি করতে হবে? বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই বস্তুর জন্য আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ, আর নিচে পড়ছে, নিচে পড়লে আমার কি, উপরে গেলে মাইনাস, নিচে হলে প্লাস, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, বা ভি সমান 0 প্লাস এটি, কারণ আমার ইউ হচ্ছে 0, ভি সমান এটি। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া ইউ 0 ভি প্রত্যেকটা জিনিস তোমাকে একটু করে মেনশন করে দিতে হবে, দেওয়া আছে দিয়ে, অথবা তোমাকে মেনশন করে দিতে হবে যে কে কী ছিল, ঠিক আছে? সো আমরা একটু করে মেনশন করে দিই। ভি ছিল বেগ, এ ছিল ত্বরণ, টি হচ্ছে টাইম, আর ইউ 0 কেন? পাশে সাইড নোট দিয়ে দিতে পারো, অথবা বলে দিতে পারো স্থির অবস্থা থেকে কিন্তু বস্তুটা পড়বে, অর্থাৎ বস্তু স্থির ছিল একটা সময়, তারপর যখন ওর ঘর্ষণের কারণে দ্রুতি কমা শুরু করলো তখন বস্তুটা পড়া শুরু করলো। বস্তুটা প্রথমত স্থির ছিল, গ নাম্বার প্রশ্নে বলেছে বস্তু স্থির ছিল। আচ্ছা, তাই আমার আদিবেগটা 0, বস্তু স্থির থাকার কারণে। তাহলে কিসের কারণে আদিবেগ 0 ধরেছি? আদিবেগ 0 কিসের কারণে? বস্তু স্থির ছিল, তারপর পড়া শুরু করেছে। এখন তাহলে আমরা ফাইনালি কি পেয়েছি? ভি সমান এটি পেয়েছি। তাহলে বেগ ভার্সেস সময়ের লেখচিত্র আঁকবো, বেগ ভার্সেস সময় লেখচিত্র আঁকবো। আর এটা কি? এটা হচ্ছে ত্বরণ। ত্বরণটা কেমন থাকবে? ত্বরণটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ত্বরণটা আমার কনস্ট্যান্ট থাকবে। আমরা চাইলে ত্বরণের মানটা বের করতে পারি, আবার চাইলে ত্বরণের মান বের নাও করতে পারি, বেটার হচ্ছে ত্বরণের মানটা বের করে ফেলা। সো ত্বরণের মানটা আমরা একটু বের করার ট্রাই করি। ওকে, তাহলে ত্বরণের মান কীভাবে বের করবো দেখো। ত্বরণের মানটা বের করতে পারলে তাহলে আমরা কি করতে পারবো? একেবারে একুরেট মান নিয়ে অঙ্কটা করতে পারবো। তো আমাদের এখন টার্গেট হবে ত্বরণের মানটা বের করা। সো ত্বরণের মানটা কীভাবে বের করবো? আসো তাহলে ত্বরণের মান বের করার ট্রাই করি। তাহলে এই ব্যাপারটা লিখে নাও, ঘর্ষণ কাজ করে 1.5 কেজি ভরের বস্তু দ্রুতি কমছে, বল কমছে, ফলে ওই 2 কেজি ভরের বস্তু নিচে নামছে। আচ্ছা, সো এখন আমরা কি করব? এখন আমরা ত্বরণ বের করার ট্রাই করব। কার ত্বরণ বের করব? 2 কেজি ভরের বস্তুর ত্বরণ বের করার ট্রাই করব। চলো দেখি কিভাবে। তো এই ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি কপি কলের কনসেপ্ট, কপি কলের কনসেপ্টটাই এখানে অ্যাপ্লাই করব, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো 1.5 কেজি বস্তুর জন্য আমরা দুটো ইকুয়েশন লিখব কপি কলের কনসেপ্টে। সো 1.5 কেজি বস্তু দেখো তো, 1.5 কেজি বস্তুর একটা ঘর্ষণ কাজ করছে গতির বিপরীতে, আরেকটা হচ্ছে তার উপর একটা বল কাজ করছে।
সো যে বলটা কাজ করছে সেটা হচ্ছে কি 1.5 কেজি ভরের বস্তুর উপরে আমার ঘর্ষণ বল কাজ করছে, আর কি কাজ করছে, একটা বল কাজ করছে। সো বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল এফ সিপি মাইনাস ঘর্ষণ ইজ ইকুয়াল টু m1 এ নেট কেন? কারণ লব্ধি বল, তাহলে লব্ধি বল সমান হচ্ছে এফ সিপি মাইনাস এফ। ভাই এটা কীভাবে লিখলেন আর একটু বুঝিয়ে দেন না, যদি এটা ভালো করে না বুঝো তাহলে দেখো যে আমরা বলছি এই বস্তুটার উপর লব্ধি বল, তাহলে এই বস্তুর উপর লব্ধি বল আমরা এভাবে করে লিখতে পারি, যারা বুঝো নাই তাদের জন্য। এই যে 1.5 কেজি ভরের বস্তুর জন্য লব্ধি বল এফ নেট ইজ ইকুয়াল টু অবশ্যই এম এ নেট হবে। কেন m1 এ নেট কেন হবে? কারণ এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে m1 এ নেট ইজ ইকুয়াল টু এই বস্তুর উপর দুটা বল কাজ করছে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল এফ সিপি বা কেন্দ্রবিমুখী বল, আর হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ গতির বিপরীতে হওয়ায় মাইনাস। ওকে, তাহলে এফ সিপি মাইনাস এফ। আবার 2 কেজি ভরের বস্তুর জন্য যদি আমরা লিখি, 2 কেজি ভরের বস্তুর জন্য দেখো 2 কেজি ভরের বস্তুর জন্য আমরা লিখতে পারি এফ নেট ইজ ইকুয়াল টু 2 কেজি ভরের বস্তুর উপর এই যে দেখো সুতার টান টি কাজ করছে আর নিচের দিকে ওজন কাজ করছে, তাহলে 2 কেজি ভরের বস্তুর উপরও দুটা বল কাজ করছে, একটা সুতার টান টি আর হচ্ছে ওজন। এখন বস্তুটা নিচে নামছে, তার মানে ওজন বলটা বড়, তার মানে m2g বড় মাইনাস টি। তো এখানে আমরা পরবর্তীতে লিখতে পারি m2 এ নেট ইজ ইকুয়াল টু m2g মাইনাস টি। তাহলে এটা হচ্ছে আমার একটা সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। আর এখানে একটা ব্যাপার দেখো, এটাকে আমরা জাস্ট একটু লিখতে পারি টি মাইনাস এফ। কেন টি মাইনাস এফ লিখলেন? কারণ হচ্ছে কেন্দ্রমুখী বলটা হচ্ছে আসলে সুতার টান, দেখো এই সুতার টানছে যেটা সেটাই কেন্দ্রমুখী বল, সো কেন্দ্রমুখী বলটাই হচ্ছে সুতার টান। সো আমরা বলতে পারি এফ সিপি কেন্দ্রমুখী বল সমান সুতার টান, সুতাই আসলে কেন্দ্রমুখী বলটা দিচ্ছে। সো আমরা বলতে পারি এফ সিপির পরিবর্তে টি মাইনাস এফ। আমরা টি কেন লিখেছি? এখানেও টি আছে, টি কাটাকাটি করার জন্য টি লিখেছি। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল, আমরা এখান থেকে লিখতে পারি m1 এ নেট ইজ ইকুয়াল টু টি মাইনাস এফ, এবং এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। সো 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে m1 এ নেট টি মাইনাস এফ, আর 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে m2 এ নেট m2g মাইনাস টি, 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা করব কি? এখন আমরা এটা বের করব। সো এ বের করার জন্য আমরা এক এবং 2 নাম্বার সমীকরণকে যোগ করে দিব, যোগ করে দিলে আমার টি চলে যাবে, এ বের হয়ে আসবে, বিকজ আমরা তো টি এর মান জানি না। সো টি চলে যাবে, এ চলে আসবে। তাহলে আমরা এখন কি করব? 1 এবং 2 কে যোগ করব, কপি কলার কনসেপ্টটা এক্স্যাক্টলি। 1 এবং 2 কে যদি যোগ করি তাহলে দেখো m1 প্লাস m2 এ নেট যোগ করলাম, তাহলে টি এবং টি চলে যাবে, কারণ মাইনাস টি প্লাস টি চলে যাবে, থাকবে হচ্ছে আমার m2g মাইনাস এফ থাকবে, অর্থাৎ মাইনাস এফটা থেকে যাবে, m2gটা থেকে যাবে। আচ্ছা, তাহলে আমাদের ফাইনালি এ নেট, ওই যে ত্বরণটা বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ, ফাইনালি এ নেট হবে m2g মাইনাস এফ, আর নিচে হচ্ছে m1 প্লাস m2। ভাইয়া এর মান কত? m2 এর মান 2, জি এর মান 9.8, এফ এর মান কত কীভাবে বের করব? পাশে একটুকে দেখাচ্ছি। এফ হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণ বল সমান হচ্ছে মিউ আর, মিউ দেওয়া আছে 0.2, আর হচ্ছে এমজি, মিউ আর মানে মিউ এমজি। তাহলে এম এর মান কত? 2, জি এর মান 9.8, তাহলে এটা হচ্ছে ঘর্ষণ বলের মান। সো বসাও 0.2 টু 9.8, আর এখানেও বসাও, নিচে ভাগ করে দাও, ভর হচ্ছে 2, 1.5। সো ফাইনালি এর মান আসে 4.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই হচ্ছে ফাইনালি আমরা এর মানটা বের করেছি। সো কত আসে? 4.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার এর মান এসেছে। অনেক কাহিনী করে এর মানটা বের করেছি, অনেক কাহিনী ওর না, ঠিক কপি কলের কনসেপ্ট। একটা বস্তুর জন্য আমার লব্ধি বলের সমীকরণটা লিখো, একটা বস্তুর জন্য লব্ধি বলের সমীকরণটা লিখো, কপি কলের কনসেপ্ট দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, সেভাবে করে আমরা কপি কলের কনসেপ্ট দিয়ে এর মানটা বের করব। আবার বলছি, কপি কলের কনসেপ্টটা দেখো ভালো করে, যারা বুঝো নাই। একটা বস্তুর উপর লব্ধি বল এফ নেট সমান m1 এ নেট, এই বস্তু m1 ভরের বস্তু, তাই m1 এ নেট সমান হচ্ছে কি? দেখো এই বস্তুর উপর দুটো বল কাজ করছে, একটা হচ্ছে ঘর্ষণ আর হচ্ছে কেন্দ্রমুখী বল। সো কেন্দ্রমুখী বল মাইনাস ঘর্ষণ, কেন্দ্রমুখী বল মাইনাস ঘর্ষণ। মাইনাস ঘর্ষণ কেন? ঘর্ষণ গতির বিপরীতে কাজ করছে তাই। তাহলে কেন্দ্রমুখী বল মাইনাস ঘর্ষণ, কেন্দ্রমুখী বল সমান আবার টি লিখলেন কেন? কারণ কেন্দ্রের দিকে যে বল দিচ্ছে সেটা সুতার টান, তাই। সো কেন্দ্রমুখী বলটা আসলে সুতার টান, টি মাইনাস এফ। আর এই বস্তুর উপর দেখো উপরের দিকে সুতা টানছে, উপর দিকে যদি সুতা না টানতো বস্তু তো নিচে পড়েই যেত ওজনের কারণে। বস্তু ওজনের কারণে পড়ছে না কেন? উপর দিকে সুতা টানছে, নিচে ওজন টানছে, বাট বস্তু কোন দিকে যাচ্ছে? কোন বলের দিকে যাচ্ছে? ওজনের দিকে, নিচের দিকে যাচ্ছে ওজনের দিকে। তার মানে এই বলটা বড়, এই বলটা ছোট, তাহলে এটা মাইনাস এটা।
সমান 9। এরপর কি করেছি, যোগ করেছি যাতে করে এ বের করতে পারি। এটাই হচ্ছে আমার ত্বরণটা, বস্তু যেই ত্বরণে নিচে নামবে সেই ত্বরণটা, এটাই লব্ধি ত্বরণ, এই ত্বরণে বস্তু নিচে নামবে, তার মানে এই বস্তুটা আমার 4.76 ত্বরণে নিচে নামবে, সেই ত্বরণটা। এবার ত্বরণ যেহেতু আমরা পেয়ে গিয়েছি, এখন আমরা কি করব, এখন আমরা আমাদের ডেটাগুলা কালেক্ট করব। সো ত্বরণ পেয়েছি, আমরা এখন লিখব, দেখো ভালো করে একুরেটলি যদি আমরা গ্রাফ ড্র করতে পারি নাম্বার বেশি দেওয়ার সম্ভাবনা আছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দেখো ক্যালকুলেট করব ভি আর এ পাশে লিখব টি, তারপর একটা ছক করব। 4টা মান নেওয়াটা স্ট্যান্ডার্ড যে কোনো জায়গায়, সো 4টা মান আমরা নেব এখানে। 4টা মান নেওয়াটা স্ট্যান্ডার্ড হওয়ার কারণে টাইমের মান যখন 0 সেকেন্ড, টাইমের মান যখন 1 সেকেন্ড, টাইমের মান যখন 2 সেকেন্ড, টাইমের মান যখন 3 সেকেন্ড। ভি এর মান তখন কত দেখো, টাইমের মান যখন 0 ভি এর মানও তখন 0, টাইমের মান যখন 1 ভি এর মান হচ্ছে 4.76t। আমরা উপরে লিখে রাখতে পারি ভি ইজ ইকুয়াল টু এটি সমান 4.76t, 4.76t। তাহলে টি এর মান 1 বসাও, 4.76, 2 বসালে দ্বিগুণ হয়ে যাবে। 4.76কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার ক্যালকুলেটর 4.76 ইন্টু 2, তার মানে হচ্ছে আমার 9.52, আর 4.76কে 3 গুণ করলে 14.28, তাহলে একটা পাচ্ছি 9.52 আরটা পাচ্ছি 14.28। আচ্ছা, সো জাস্ট 3টা ডাটা নিলেই, 4টা ডাটা নিলেই হয়ে যাবে, 4টা ডাটার বেশি ডাটা নিতে হবে না। তাহলে ভি এবং টি এর মানগুলো বের করলাম, এখন আমরা গ্রাফ ড্র করব। এখন স্কেলিংগুলো ভালো করে করতে হবে, স্কেলিংয়ের উপর নাম্বার আছে, ইকুয়াল ডিস্টেন্স স্কেলিং করলাম 0 1 2 3 4, 4 দিতে হবে না, তাও দিলাম। ওকে, হাইয়েস্ট মান কত 14, তার মানে আমরা এটাকে 15 ধরবো নিকটস্থ তাহলে 5 10 15, 5 10 15 20 পর্যন্ত নিব। ঠিক আছে, সো 0-তে 0, টাইমের মান যখন 1 4.76, 5-এর চেয়ে একটু কম, টাইমের মান যখন 2 10-এর চেয়ে একটু কম, টাইমের মান যখন 3 14-এর চেয়ে একটু কম। সো আমার গ্রাফটা হচ্ছে, আমারটা বাঁকা হয়েছে গ্রাফটা, সোজা হয়নি, সোজা করে দেওয়ার ট্রাই করছি। এরকম একটা স্ট্রেট লাইন পাবে, একটা সরলরেখা তুমি পাবে। সো এই যে গ্রাফটা, এটাই হচ্ছে আসলে আমাদের একুরেট গ্রাফ। মানগুলো লিখে দিবে, এখানে বিন্দুগুলো লিখে দিবে, এই আর কি বিন্দুগুলো লিখে দিবে। এখানে বিন্দু কত, ভি এর মান হচ্ছে তোমার 4.76, টাইমের মান 1, তাহলে এক্স ওয়াই এভাবে করে 9.52, টাইমের মান 2 14.28, টাইমের মান 3, বিন্দুগুলো লিখে দিবে 0 0 বিন্দু। সো এখানে লিখবে ভেলোসিটি, বেগ একক দিবে মিটার পার সেকেন্ড, এখানে দিবে সময় একক দিবে সেকেন্ড। খুবই চমৎকার একটা গ্রাফ চলে আসবে, সেই গ্রাফটা ড্র করলেই হয়ে যাবে। তো এই ছিল বেসিক্যালি আমাদের বেগ সময় লেখচিত্র। এখানে অনেকেই এর মানটা বের করে নেয়, ফলে একুরেট গ্রাফ আঁকতে পারে না। আমি বলবো এর মানটা বের করে একুরেট গ্রাফটা আঁকো, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।